করবে তুমি ওটা দিয়ে? তুমি দিয়ে দাও। আচ্ছা তুমি এসো, তুমি চলে এসো, দুটো চিরুনি দিয়ে আঁচড়াবে নাকি? যেও না ওদিকে, দেখো একটা দাদা আসছে। আমরা কোথায় যাব? দীঘা। তো বাড়ির সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, সেই কারণে একটা গাড়ি ভাড়া করা হয়েছে। বাইকে গেলেও যাওয়া যেত, কারণ বাপিরও তো বাইক আছে, কিন্তু তারপর ভাবলাম বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাবে, তো ছেলেটার হাওয়া লেগে যাবে, এমনিতেই সারাক্ষণ এটা ওটা ওর লেগেই থাকে, সেই কারণে একটা গাড়ি বুক করে নিলাম। তো আমরা মোটামুটি 10:30 নাগাদ বাড়ির থেকে বেরোলাম। যেহেতু ওখানে আমরা পৌঁছবো ঠিক করেছিলাম 12টার মধ্যে, আর ননদ আর নন্দাইও ওদের বাড়ি ওদিক থেকে দীঘা সরাসরি পৌঁছে যাবে, ওদের বাড়ি রামনগরে। তো ওদের ওখান থেকে দীঘা যেতে খুব বেশি একটা সময় লাগে না, ওই 10 কিলোমিটার মতো দূরত্ব, তো আধ ঘন্টার মধ্যে আশা করি ওরা পৌঁছে যাবে। আমরা বেরিয়ে ওদেরকে জানিয়ে দিয়েছিলাম, আর আমরা এবারে এগরা দিয়ে যাচ্ছিলাম। কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় দীঘা পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘার গেট, এই গেটটা নিশ্চয়ই সব বাঙালি এতদিনে চিনে গেছে। আর দীঘা গেছি, কিন্তু প্রথমে আমরা গেছিলাম চন্দনেশ্বর মন্দিরে। যেহেতু দীঘা যাওয়া হয় আর প্রত্যেকবারেই দীঘা গেলে আমরা এই মন্দিরে আগে দর্শন করি, এবারেও তার অন্যথা হলো না। তাই ভাবলাম সবাই যখন ভালো জামা কাপড় পরে এসেছি, একেবারে প্রথমে মন্দির দর্শন করে তারপরেই না হয় বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাব। সেই মতো আমরা গেলাম চন্দনেশ্বর মন্দির। তোমরা নিশ্চয়ই সব বাঙালিরা একবার হলেও এখানে এসেছো। আর এই মন্দির চত্বরটা বেশ বড়। সামনেই এখানে একটা ষাঁড় আছে, এখানে নাকি প্রচলিত আছে এই ষাঁড়ের কাছে প্রণাম করে ষাঁড়ের কানে মনের কোনো কথা বললে মনস্কামনা পূরণ হয়। সেই মতো আমরা বাড়ির সবাইও এখানে প্রণাম করে ষাঁড়ের কানে নিজেদের মনস্কামনার কথা জানালাম। আর ননদ নন্দাইরাও ফোন করলো যে ওরা আর 5 মিনিটের মধ্যেই মন্দিরে একেবারে সরাসরি চলে আসবে। এখানে সবাই মিলে পুজো দিয়ে তারপর আমরা প্রথমে যাব তালসারি ঠিক করলাম। গিয়ে দেখলাম দেখো ঘন কালো মেঘ, আর ওদিকে জোয়ারের জলও তখনও তালসারি বিচে রয়েছে। ওই পারে যেতে হলে আমাদেরকে নৌকো করে যেতে হবে, আর তখন নৌকো পরিষেবাও বন্ধ করে দিয়েছে প্রায়। সেই কারণে আমরা তালসারিতে আর নামলাম না। এর আগে যতবার গেছি তালসারি বিচে আমরা অনেকবারই ঘুরেছি। তো আমরা তালসারি বিচের ওই দিকে না গিয়ে পাড়ের দিকে দেখলাম নতুন করে জায়গাগুলো এক্সটেনশন করছে। আগে কিন্তু এগুলো জলে ভর্তি ছিল, এখন দেখলাম এটাকে একটা ভিউ পয়েন্ট বানিয়েছে, বেশ সুন্দর। তো তালসারিতে ঘোরাঘুরি করে আমরা মিত্র ক্যাফেতে আজকের মতো লাঞ্চটাও সেরে নিলাম। খাবার দাবার বেশ ভালো ছিল এখানে। এরপর আমরা গেলাম বিচে স্নান করতে। যদিও আমরা স্নান করব না, ওই একটু জলে নামবো, কারণ সবাই বাড়ির থেকে স্নান করে গিয়েছিলাম। আর এখন যেহেতু ভাটা চলছে দুপুরে, লোকে পুরো গিজগিজ করছে, সবাই এই সময় স্নান করতে ব্যস্ত। এখানে দূরে এসো, ফটো তুলবো। এখানে এসো, জল অনেকটা যাচ্ছে, জল অনেকটা যাচ্ছে, চলে আসো, ফটো তুলবো। আগের বারে যে এসেছিল, একে কোলে না, আমরা দুজন দাঁড়িয়ে একটু ফটো তুলে দাঁড়াও। জলে নেমে ছেলে কিন্তু ভীষণ খুশি। বাবার হাত ধরে প্রথমে তো বেশ ভদ্র ছেলের মতো ঘুরলো, তারপর কি করলো দেখো।
যেও না সেদিকে। স্নান করে এখন আমরা যাচ্ছি ঢেউ সাগরের দিকে। ছোট, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? হ্যাঁ, পা বলা যায় না। ধরো ধরো বাবা, থেকে দিয়ে দাদা চুল আঁচড়াবে। তুমি কটা চিরুনি নিয়ে চুল আঁচড়াবে? দাও, আমি আঁচড়ে দিই, দাও। আচ্ছা তুমি এসো, তুমি চলে এসো। দুটো চিরুনি দিয়ে আঁচড়াবে নাকি? যেও না ওদিকে, দেখো একটা দাদা আসছে, দেখেছো? দাদা দেখেছো? দাদা ব্যাগে রেখে দাও তো, এটা দাও। এখানে এখানে কি করছো তুমি? এখানে দাদা এরকম খাওয়া দাওয়া করে লোককে দেখি তো তুমি সব দেখা। এই হনি মানে একটু মিলি দাও, নিলে কমা এটা তো ফেলে দিবি। এবার হয়তো তোমরা ভাবছো যে এখানেই পেঁয়াজ কাটা হচ্ছে কেন প্লাস্টিকের মধ্যে। আসলে ব্যাপারটা হাস্যকর হলেও আমরা যেখানেই যাই পেঁয়াজ, মুড়ি, কাঁচা লঙ্কা, চানাচুর, ঝুড়ি, ছোলা সেদ্ধ এগুলো নিয়ে যাই। কারণ আমাদের ওই মুড়ি মাখা ব্যাপারটা না বেশ ভালো লাগে খেতে। আর মুড়ি মাখায় সব থেকে ভালো আমার এই বর মশাই। তো ও তো মুড়ি মাখাতে বসে গেছে, তখন প্রায় 3টে মতো বাজে। সবারই খিদে পেয়ে গেছে, সেই কারণে একটা প্লাস্টিকের মধ্যেও মুড়ি মাখাচ্ছে। আর এদিকে দাদু আর নাতির ফটোশ্যুট চলছে। আমার ছেলে এই যে পোজ দিচ্ছে, একবার বসে একবার দাঁড়িয়ে, আর ওর দাদু ওর ফটোগুলো ক্যাপচার করছে। ব্যাপারগুলো কিন্তু বেশ এনজয়েবল। খেতে ডাকছে তোমাদের, শুনতে পাচ্ছ না? মুড়ি মাখানো শেষ হয়ে গেছে। উঠে এসো, উঠে এসো, বুঝবে না? তোমরা যারা দীঘা এসছো তারা নিশ্চয়ই জানবে এই যে ঢেউসাগরের এই যে ময়ূরপঙ্খী একটা বাড়ি আছে, এটাই এখানকার মেন আকর্ষণ। এখানে কিন্তু অনেক সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এর আগে যখন এসেছিলাম দীঘাতে তখন এই সময় হচ্ছিল এখানে একটা গানের আসর। সবাই মিলে এখানে বসেছি, একটু রেস্ট পিরিয়ড এটা, কারণ সারাদিন রোদে ভীষণ হাঁটাহাঁটি হয়েছে। তারপর এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চললাম দীঘা মোহনার উদ্দেশ্যে। দীঘা এসছি মানে মোহনা তো যেতেই হবে, কারণ মোহনাতেই রয়েছে দীঘার মাছের বাজার। কোথায় যাচ্ছ? আর কে আছে? আর কে আছে? আর আমি কে? মা। আর ফুফা ফুফু কোথায় গেল? কত সমুদ্রে স্নান করলো, প্রত্যেক মাসে নিয়ে আসবে তো ছেলেটাকে আমার। তুমি কি हमारे घेर को मागाटा बिये करनी है ना একদিক থেকেই শুরু করছি না? ও এটা বন্ধ হয়ে যাচ্ছে। সেগুলো বাউল না কি বলে, ভেটকি। তুমি দাম বলো, যদি হয় সেরকম দেখো না। আমরা নিজেরা তৈরি করি,
আমরা নিজেরাই তৈরি করি বড় বড় কত করে শাঁখ। বলছে গো? 100 টাকা করে। আর ভালো হবে। ভালো হবে। 50 টাকা করে তো নিয়ে গেছি। শাঁখার দোকানও দেখলাম। এখানে কিন্তু এই শাঁখা জোড়াগুলো 100 টাকায় পাওয়া যায়। তো সেই শাঁখাগুলোই একটু দেখছিলাম। এই যে মোটা শাঁখাগুলো আমার পরার ভীষণ ইচ্ছে, কিন্তু রোজ ইউজ করার ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাই দেখছিলাম যে কোন শাঁখাটা নেওয়া যায়। শেষমেশ মা একটা শাঁখা নিয়েছিল, আমার আর নেওয়া হয়নি, কারণ আমি সেভাবে কোনো ডিজাইন পছন্দ করতেই পারছিলাম না। একবার দীঘা এলে আমরা কিন্তু অবশ্যই এই মোহনাতে আসি। জানি না কেন এই জায়গাটা সব জায়গার থেকে ভীষণ একটা চোখে আরামদায়ক ব্যাপার মনে হয় আমার কাছে। মোহনার চারিদিকটা এতটা বিস্তৃত যে দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। চারিদিকে শুধু জল আর জল, কিংবা কখনো যখন ভাটা থাকে তখন চারিদিকে শুধু বালি আর বালি। সত্যিই পরিবেশটা ভীষণ মনোমুগ্ধকর। আমরা এদিকে কিছুক্ষণ মোহনার দিকে হাঁটতে লাগলাম। আর মোহনার এই যে রাস্তাটা রয়েছে এটা আমার কিছুটা রাম সেতুর মতো মনে হয়। মোহনাতে সন্ধেবেলা আমরা প্রায় 15 মিনিট মতো বসে সবাই একটু রেস্ট নিলাম। আর এদিকে যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে এটাও কিন্তু বেশ ভালো লাগছে। দু একজন জেলেকে দেখলাম এই জলের স্রোতে দাঁড়িয়ে মাছ ধরার চেষ্টা করছে। যদি একটা বা দুটো মাছ আসে তাহলে হয়তো সেদিন ওদের রান্নাটা হয়েই যায়। তো আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করি। সারাটা দিন আমাদের সত্যিই ভীষণ ভালো কেটেছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কারা কারা দীঘা এসেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার তো মনে হয় প্রত্যেকটা বাঙালি একবার না একবার হলেও দীঘা অবশ্যই এসেছে। কমেন্টে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কার বাড়ি কোথায় এবং তোমাদের বাড়ি থেকে দীঘা আসতে কত সময় লাগে। আজ তাহলে আসি। যদি এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে। আর বাড়ি ফেরার পথে এই যে মাছের দোকানে পুনরায় গিয়ে কিছু পমফ্রেট মাছ কিনে নিয়েছিলাম। ওই 1 কেজি মতো, 350 টাকা করে কেজি নিয়েছিল। ইলিশ মাছগুলো খুব একটা ফ্রেশ ছিল না, তাই ভাবলাম পমফ্রেটগুলোই নিয়ে যাই। অনেক দিন হলো বড় পমফ্রেট খাওয়া হয়নি, তাই বাড়ি ফেরার পথে 10 পিস মতো 1 কেজি ওজনের পমফ্রেট নিয়েই বাড়ি ফিরলাম। আর মাছগুলো কিন্তু ওই দিনই আমরা রাতে এসে ভেজে খেয়েছিলাম। সত্যিই খুব ভালো খেতে ছিল মাছগুলো। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ সবাইকে।